আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও করছি, আর এই ভিডিওতে আমি ট্রাই করব আপনাদেরকে একটা স্টোরি শোনানোর। তো আমি ভাবছিলাম যে আহ, মানে আমি একটা কিছু এপিসোড আমি করব। সেখানে হচ্ছে আমি এই সেকশনটায় বা এই এপিসোডগুলোতে আমি শুধু আপনাদেরকে স্টোরি শোনাবো। তো আমি দেখছি অনেক ইউটিউবাররা এখন হচ্ছে এরকম স্টোরি বলে। তো আমি আসলে অনেক বই পড়তে ভালোবাসি। তো আমার খুব একজন কাছের মানুষ বলে আমি নাকি অদ্ভুত অদ্ভুত গল্প পড়ি তার মতে। তো যাই হোক, আহ, আমি চেষ্টা করব আহ, কোনো ট্রু স্টোরি অথবা ক্রাইম বেস স্টোরি অথবা হচ্ছে যে কোনো বই থেকে আমি যে স্টোরিগুলো পড়ি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি জানি না আমি গল্প বলতে কতটুকু এক্সপার্ট, বাট আমি ট্রাই করবো। আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, তো আর কথা না বলে ভিডিওটা শুরু করি। তো আজকে আমি যে স্টোরিটা বলবো এটা হচ্ছে আমি লাস্টে বলবো স্টোরিটা আমি কোত্থেকে নিয়েছি সব সময়। তো এখন আমি স্টোরি যেটা বলবো এটা হচ্ছে একটু আগের একটা স্টোরি, মানে এটা রিসেন্ট সময়ের না, বেশ আগের একটা স্টোরি। তো যাই হোক, এটা কোনো ট্রু স্টোরি না, এটা আমি একটা বই থেকে পড়েছি। হয়তো বা অনেকের কমেন্ট পড়ে যাবে, যাই হোক। আহ, তো এখানে হচ্ছে একটা মেয়ে যে হচ্ছে তার 10 বছর বয়স এবং সে গ্রামে বড় হয়েছে, তারা মধ্যবিত্ত ফ্যামিলির। আর সেখানে সে যেহেতু বড় হয়েছে তো সে দেখতে অনেক ফর্সা ছিল, আহ, অনেক ফর্সা, বাট তার চেহারার গঠন বা আমরা যেটা বলি স্ট্রাকচার এটা এতটা সুন্দর ছিল না। বাট মেয়েটার ফিজিক্যাল স্ট্রাকচার খুব সুন্দর ছিল। তো দ্যাটস ওয়াই হচ্ছে মেয়েটাকে তার মা সবসময় বলতো যে তুমি বাইরে যাবা না, এটা করবা না, সেটা করবা না, তুমি বড় হচ্ছ, তোমার বুঝতে হবে, এরকম অনেক কিছু। তো যেটা সব মা বাবারা বলে বড় হওয়ার টাইমে আমাদেরকে। তো মেয়েটা স্বাভাবিক, ওই টাইমে কিন্তু আমাদের এগুলো শুনতে ভালো লাগে না, মেয়েটা সেগুলো শুনতো না। তো মেয়েটা যেটা করতো সে হচ্ছে তার মতো করে ঘুরে বেড়াতো। এবং সে যখন খেয়াল করলো যে না, তার চেহারা অত সুন্দর না হলেও সে দেখতে ফর্সা বা তার ফিজিক্যাল স্ট্রাকচার খুব সুন্দর, তার মধ্যে একটা অহংকার চলে আসলো। এবং তারপরে সে যেটা করলো যে সে একটু আহ, অন্যভাবে চলাফেরা করতো, মানে তার পোশাক আশাক অন্য 10টা মেয়ের থেকে সে একটু নিজেকে আলাদা ভাবতো। তো যাই হোক, এই কারণে সে অনেক মারও খেয়েছে তার বাবা মার হাতে, বাট তারপরও স্টিল সে গ্রামে ঘুরে বেড়াতো। তো একদিন এরকম ঘুরে বেড়ানোর সময় কেউ একজন তার সাথে কোনো খারাপ একটা মানে কি বলে মেয়েদের সাথে যেটা করা হয় আর কি, তার সাথে খারাপ একটা আচরণ করার চেষ্টা করছিল একটা লোক। তো সেই মেয়েটা সেটা নিতে পারেনি, সে বাসায় এসে অনেক কান্নাকাটি করেছিল এবং তার মাকে সব খুলে বলেছিল। তো তার মা, যেটা হয় মেয়েদেরকেই দোষ দেওয়া হয় আমাদের সমাজে, সো তাকে বলা হয়েছিল দোষটা তোমার, তুমি বাইরে গিয়েছো, ঘুরে ফেরা করেছো, আহ, তোমাকে মানা করা হয়েছিল। বাট যেই লোকটা এই কাজটা করেছে সেই লোকটাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। তো তার মা যখন তার বাবাকে বলেছে যে ওর কি কোনো বিচার হবে না, আমার মেয়েকে তো শাসন করেছি, তখন দেখা গিয়েছে যে ওর বাবা বলেছে যে না, তোমার মেয়েকে শাসন করো, তাহলেই হবে, এখানে জানাজানি হবে, কেলেঙ্কারি হবে, দরকার নেই। তো এরপরে দেখা গেছে ওর উপরে অনেক বেশি রেস্ট্রিকশন এসে গেছে এবং আহ, ওর বাইরে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। এবং মানে ও আগেও এতটা স্বাধীনতা পেত না, বাট এখন একদমই জেলখানার মধ্যে ও বাস করছে, এরকম একটা বিষয়। তো এমন করতে করতে মেয়েটাও অভ্যস্ত হয়ে গিয়েছিল এবং মেয়েটা ভাবতে শুরু করলো যে না, দোষটা হয়তো বা আমারই। আর মেয়েটার ছেলেদের প্রতি একটা ভয় চলে এসেছিল, মানে ওর কাছের কেউ আসলেও দেখা যেত ও বের হতো না বা কথা বলতো না, এরকম একটা ভয় চলে আসছিল। তো সব মিলিয়ে যাই হোক, এভাবে করে অনেক বছর কেটে গেল, মানে 5-6 বছর কেটে গেল। তো মেয়েটা যখন 16 বছর বয়স তখন তাকে বিয়ে দেওয়া হলো। আমি কিন্তু অনেক আগের স্টোরি বলছি, আরেকবার মনে করিয়ে দিলাম। তো তাকে বিয়ে দেওয়া হলো, বিয়ে দেয়া হলো। আর বিয়ে দিয়েছে, সে কোনো উচ্চ পর্যায়ের কিছু না যার সাথে বিয়ে হয়েছে, যেহেতু তারা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছিল মেয়েটা। এবং মেয়েটা দেখতে অতটা সুন্দর ছিল না, জাস্ট তার গায়ের রংটা ফর্সা ছিল আর ফিজিক্যাল স্ট্রাকচারটা একটু আকর্ষণীয় ছিল, এই। তো
মেয়েটাকে একটা কেরানির সাথে বিয়ে দেওয়া হয়। কেরানিটা হচ্ছে মাসে 100 টাকা পেত, আর হয়তো বা খুব বাড়লে 200 টাকা পাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এরকম তারা হচ্ছে বিয়ের পরে হচ্ছে কেরানি তাকে সেই লোকটাকে, ওর জামাই যে কেরানির কাজ করে, সে তাকে শহরে নিয়ে গিয়েছিল এবং শহরে সে তার ভাইয়ের সাথে থাকতো, মানে বড় ভাইয়ের সাথে থাকতো। তো যাই হোক, মেয়েটার ওখানেও বাধা, বড় ভাইয়ের সাথে থাকে। দেখা যেত যে ওর যে হাজবেন্ডটা, ওর হাজবেন্ডটার নাম ছিল অপু, আমি নাম দিলাম অপু। তো ওই অপু হচ্ছে আগে, মানে যে খরচটা সংসারের এটা অনেকটাই দিত ভাইকে। মানে বেশিরভাগ ওই দিত, তার ভাই অত বড় কোনো কাজ করতো না। বাট তারপরে বিয়ে হওয়ার পরে দেখা গেল সংসার খরচটা স্বাভাবিক, ও একটু মানে আগের মতো এতটা দিতে পারতেছে না অপু। তো এটা দেখে ওর বড় ভাই আহ, 2 বছর ওয়েট করলো এবং তারপরে তার মনে হলো যে না, একে সাথে রেখে লাভ নেই, আমরা হচ্ছে আলাদা হয়ে যাই। তো যখন ওরা আলাদা হচ্ছে, তখন হচ্ছে মেয়েটার খুশির সীমা নেই, কারণ এই সংসারে তার অনেক কষ্ট হয়েছিল এবং সে ছোটবেলা থেকে ওই যে একটা রেস্ট্রিকশন, একটা বাধা ধরা নিয়মের মধ্যে সে থেকেছে, কখনো স্বাধীনতা কাকে বলে সে জানে নাই। এবং সমাজের এইরূপ আচরণ, এইরূপ লোকদের তার সাথে খারাপ আচরণ, সেগুলো নিতে পারেনি। তো সে যখন দেখছে যে না, তারা আলাদা থাকতে পারবে, সে হয়তোবা তার স্বামী অফিসে যাওয়ার পরে সে মানে বাসার মধ্যে একা থাকবে, রান্না করবে, মানে যাই করবে সে স্বাধীনভাবে করবে। তো এই জিনিসটা চিন্তা করে মেয়েটা প্রচণ্ড খুশি ছিল। ইভেন তার স্বামী যখন তাকে জিজ্ঞাসা করেছে যে আমার আয় কিন্তু কম, যেহেতু আমরা আলাদা হয়ে যাচ্ছি, তো তুমি কি এটার মধ্যে চলতে পারবা কিনা, তো তখন কিন্তু সে খুব সুন্দর করে রাজি হয়ে গিয়েছিল যে অবশ্যই পারবো। তো যাই হোক, সে যখন বের হচ্ছিল, তার বড় ভাইয়ের মানে অপুর বড় ভাইয়ের যে ওয়াইফ, সে হচ্ছে মানে তার প্রতি, অপুর ওয়াইফের মানে মেয়েটার নাম ছিল হচ্ছে, আমি রাখলাম সীমা। সীমার অনেক ক্ষোভ ছিল, কারণ সে সারাদিন ওর পিছে লেগে থাকতো। তো যাওয়ার সময় সে হচ্ছে তার বড় ভাইয়ের, মানে তার স্বামীর বড় ভাইয়ের বউকে বলেছিল, তার যাকে মেবি, যাকে বলেছিল যে তুমি আমাকে অনেক জ্বালাইছো, তুমি আর আমাকে জ্বালাইতে পারবা না, এখন আমি স্বাধীন থাকবো, আমি তোমার জন্য ছাদেও যেতে পারতাম না, আমি তোমার জন্য খাবারও ঠিক মতো খেতে পারতাম না, তুমি আসলে খুবই খারাপ একটা মানুষ, তোমার বিচার হচ্ছে ভগবান করবে, কারণ ওরা হিন্দু ছিল। তো এটা বলার পরে তার জাটা অনেক অবাক হয়ে গিয়েছিল, কারণ এই 2 বছরে সীমার মুখ থেকে সে কোনো কথাই শুনেনি। মানে সীমা যে কথা বলতে, তো আসলে ওর বড় ভাইয়ের ওয়াইফটা এটা এক্সপেক্টই করেনি যে সীমার মুখ থেকে সে এরকম কথা শুনবে। তো তখন সে বলেছিল যে তুমি, আমি তোমার মুরব্বি, তুমি আমার সাথে এরকম করে কথা বলছো। তখন সীমা বলেছে যে না, আপনি কিসের মুরব্বি, যে অন্যের সংসারে আগুন লাগায় সে কখনো মুরব্বি হতে পারে না। আমি আমি সব সময় শুনেছি যে আপনি আমার স্বামীর কানে আমার নামে এটা ওটা মিথ্যা কথা বলে আমাদের মধ্যে ঝামেলা করতে চেষ্টা করেছেন। তো ভগবান আপনার বিচার করবে, আপনার স্বামী আপনাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। এটা বলে সে হচ্ছে বের হয়ে গেছে। বের হয়ে সে অনেক একটা তৃপ্তি পেয়েছে, যে অনেক দিন ধরে কিছু চাপা ক্ষোভ তার মধ্যে ছিল, সে সেটা বলতে পেরে নিজেকে খুব মানে ভালো ফিল করছিল এবং নিজে খুব বড় একটা কিছু ভাবছিল। তো যাই হোক, এরপরে তারা নতুন বাসায় গেল। নতুন বাসায় আহামরি কিছু না, একটা রুম, একটা বাথরুম, একটা রান্নাঘর, এই তো, আর হচ্ছে ছাদ। তো এই বাসার মধ্যে সে গেল। তো সে প্রথম দিন সব কিছু গোছাতে গোছাতে তার হাজব্যান্ডকে বলল যে তুমি বাইরে থেকে খেয়ে নিও। তো প্রথম দিন তার হাজব্যান্ড বাইরে থেকে খেলো, তারা বাইরে থেকে দুজনেই খেলো। সেকেন্ড দিনও সে এটা সেটা বলে তার হাজব্যান্ডকে বলল যে তুমি বাইরে থেকে খেয়ে নিও, কারণ হচ্ছে পর্দা লাগাতে হবে, দূরের বাসা থেকে বাসার মধ্যে সব কিছু দেখা যায়। তো এটা হচ্ছে ভালো করে লাগাতে হবে, এটা সেটা বলে অনেক জায়গায় ফুটা আছে, ওগুলো হচ্ছে বন্ধ করতে হবে আমার, এগুলো বলে সে বলল যে তুমি অফিসে যাওয়ার পথে বাইরে থেকে কিছু খেয়ে নিও। তো দ্বিতীয় দিন তার হাজব্যান্ড হচ্ছে একটু বিরক্ত হয়েছে যে আসলে এমন কি করবে। ঠিক আছে, এটা ভালোবাসার জন্যই সে করছে, যে তার স্বামীর সাথে সে লয়াল থাকবে, বাট জিনিসটা ওর হজম হয়নি, মানে ওর হাজব্যান্ড অপুর হজম হয়নি। তো
তো অপু অফিসে চলে গেল। এখন আর সীমাকে কে পায়? সে প্রচণ্ড আনন্দিত। সে ঘুরে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে, এবং তার স্বামী তাকে যাওয়ার সময় বলেছে তুমি ছাদে যাবা না। বাট তাকে আর কে পায়? যেহেতু এতদিন তার জায়ের জন্য সে ছাদে যেতে পারেনি, সে প্রথমেই তার স্বামী যাওয়ার পরেই সে ছাদে চলে গেল। এবং ওখানে যে সে প্রচণ্ড লাফালাফি করলো, এবং তার কাপড় চোপড় ঠিকঠাক মতো ছিল না গায়ের মধ্যে, এটাও তার খেয়াল নাই। সে প্রচণ্ড লাফাতে লাগলো, একবার মেঝেতে বসে, একবার ওঠে, একবার হচ্ছে দৌড়াদৌড়ি করে। সে কি করবে সে ভাবতে পারছিল না। এবং সে একবার ভাবলো সে লাফ দিবে ছাদ থেকে। লাফ দিলে তাকে সবাই দেখবে যে একটা ফর্সা মেয়ে, সে হচ্ছে মারা গিয়েছে। তো সে আসলে কেমন ছিল, তার জীবনটা কেমন ছিল, কেউ কি জানবে যে তার ছেলেবেলাটা কেমন কেটেছে, কতটা বন্দি সে থেকেছে? কেউ কি জানবে তার বিয়ের পর 2 বছর কতটা খারাপ কেটেছে? কেউ কি বলবে যে না আসলে মেয়েটা সুন্দর ছিল? এরকম অনেক হাবিজুবি কথা সে ভাবতে লাগলো। এরপরে হঠাৎ করে তার খেয়াল আসলো না অনেকক্ষণ হয়ে গেছে সে ছাদে উঠেছে। পরে সে নিচে নামলো। নিচে নামার পরে সে দেখলো যে সে প্রচণ্ড ক্লান্ত। বাট তার মধ্যে একটা আত্মতৃপ্তি চলে এসেছে। মানে সে নিজেকে আগে মানুষ বলে ভাবতো না, বাট এখন সে একটা কনফিডেন্স পেয়েছে, একটা অন্যরকম অনুভূতি হয়েছে। তো সে এসে প্রথমে এটা সেটা গুছালো। তারপরে হচ্ছে সে ভাবলো আমি সব কিছু গোছগাছ করে, আমার তো অনেক কাজ, এটা আমার সংসার। তো আমার হাজব্যান্ড আজকেও হচ্ছে বাইরে অফিস থেকে মানে অফিসে যাওয়ার পথে বাইরে খেয়েছে। তো এখন আমার 2-4টা ভাত বসায় দিতেই হবে, কারণ আমার হাজব্যান্ডকে আমার খাওয়াতে হবে। ও হচ্ছে আমার দায়িত্ব। এরকম অনেক দায়িত্ববোধের কথা ভাবতে ভাবতে সে কোমরে কাঁচা বেঁধে, তারপরে হচ্ছে কোমরে শাড়ির আঁচলটা বেঁধে তারপরে হচ্ছে কাজ করতে শুরু করলো। তো গল্পটা, স্টোরিটা এই পর্যন্তই। অনেকের মনে হতে পারে এটা কোনো স্টোরি হলো কি না, বাট এটা আমি বলি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা স্টোরি। এই গল্পের নাম ছিল হচ্ছে কেরানির বউ। তো এদের স্টোরিগুলো একটা অন্যরকম হয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। তো আমি একটা স্টোরি পড়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই স্টোরি থেকে যদি আমাকে কেউ বলে যে আমি কি শিখলাম, আমার যেটা মনে হয়েছে, আমি জানি না আমি কত বুঝতে পেরেছি যে নারী স্বাধীনতা বা একটা মানুষের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এটা খুব দরকার। মানে মানুষের মধ্যে যদি আত্মতৃপ্তি না থাকে, তাহলে আসলে কোনো সুখই সুখ না। সেটা টাকা পয়সা প্রচণ্ড থাকলেও হয় না, বা অন্য কিছু না। আবার যদি আপনার মধ্যে আত্মতৃপ্তিটা থাকে, স্বাধীনতা থাকে, স্বাধীনতা বলতে আমি বলতেছি যে আমাদের ভিতরকার স্বাধীনতা, ওঠার স্বাধীনতা, বসার স্বাধীনতা, আমি জানি না আমি বোঝাতে পারছি কি না। তাহলে আসলে মানুষের মধ্যে আত্মতৃপ্তি চলে আসে। আর আত্মতৃপ্তি চলে আসলে সেটা খুব অল্পতেও মানুষ সন্তুষ্ট হয়। আর ওইটা না থাকলে আসলে মানুষ হাহাকার করে, মানে বেঁচে থাকাটা তখন মিনিংলেস হয়ে যায়। তো আমি জানি না আমি কি বলেছি আর আপনারা কি বুঝেছেন, বাট আমি স্টোরিটা আপনাদের সাথে